দর্শক, আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি যারা বিগত 15 বছর আয়নাঘরে বন্দি থেকে নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই আয়নাঘরের বন্দি দশা থেকে ফেরত এসেছেন। তাদের সাথে আমরা কথা বলি যারা এখনও গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দি আছেন, যাদের স্বজনরা তাদের প্রিয়জনের অপেক্ষায় আছেন, সেই পরিবারের সাথে কথা বলি। আমরা কথা বলি এই মানবতা বিরোধী অপরাধ যারা সংগঠিত করেছে তাদের বিচারের প্রক্রিয়া নিয়ে, যারা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে দীর্ঘদিন সোচ্চার ছিল সেই মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে শেখ হাসিনার সরকারের আমলে যে কালো অধ্যায় রচিত হয়েছিল সেই ব্যতিক্রমী ভয়ঙ্কর এক কালো অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই কালো অধ্যায়ের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার নাম আবু সুফিয়ান কায়েস। কায়েস, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আরও একজনকে আমাদের এই অনুষ্ঠানে আজকে স্বাগত জানিয়েছি, তার নাম মুকুল আহমেদ। তিনি, আপনারা জানেন যে আজকে ঢাকা শহরে মার্চ ফর গাজার জন্য এক ঐতিহাসিক গণজমায়েত হয়েছিল। সেই গণজমায়েতের কারণে তিনি পথে আটকা পড়েছেন, জ্যামে আছেন। তিনি পৌঁছানো মাত্রই দর্শক আপনাদের সামনে তাকে আমরা হাজির করব। তিনিও বিগত সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে গিয়ে ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছেন এবং আমাদের সাথে অনলাইনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যোগ দিবেন ডক্টর শিব্বির আহমেদ। তিনি প্রেসিডেন্ট সোচ্চার ওয়াচডগ বাংলাদেশ। ডক্টর শিব্বির আহমেদ মূলত তাদের যেই সংগঠন আছে সেই সংগঠন সোচ্চার, সেই সোচ্চারের মাধ্যমে এই আবু সুফিয়ান এবং মুকুল আহমেদের মতো যারা বিভিন্ন সময়ে ক্যাম্পাসের যে গেস্ট রুম কালচার, যে আয়নাঘর, সেই আয়নাঘরের নির্যাতনের শিকার তাদেরকে তুলে এনেছেন। আমরা ডক্টর শিব্বির আহমেদের সাথেও অনলাইনে কানেক্ট হব। আমরা প্রথমেই যেতে চাই কায়েস, আপনার কাছে। আমি একদমই শুরু থেকে শুরু করতে চাই যে আপনি যদি আপনার পারিবারিক অবস্থান, আপনার লেখাপড়া, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন বোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এই জার্নিটা যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ এনটিভিকে আমাকে আজকে আমার বিশ্ববিদ্যালয় জীবনে যে আমার নির্যাতনের একটা ইতিহাস ছিল, যেটা অনেক বেশি করুণ, সেটা উপস্থাপনের জন্য, মানে আপনাদের সম্মুখে উপস্থাপনের জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দেখছেন, তারা এরকম যে অত্যাচার নির্যাতনের ইতিহাস ছিল সেটা মানুষ জানার জন্য। তো আমি মোহাম্মদ আবু সুফিয়ান, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর। আমি যদি আমার পারিবারিক বিষয় বলি, আমি হচ্ছে 5 ভাই বোন। তার মধ্যে হচ্ছে আসলে আমার ছোট্ট একটা ইতিহাস আছে, যেটা হচ্ছে আমার জন্মের 10 মাস পরে আমার আম্মা পৃথিবীতে চলে যান, যেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে দুঃখের যে ইতিহাস শুরু হয় আর কি। তো তারপরে আমার 2 বোন ছিল। তারপরে হচ্ছে পারিবারিক যেটা হয় যে মানে সৎমা থাকার কারণে যে কিছু মানে পরিবেশ তৈরি হয়, যেটা আসলে এখানে বলার কিছু নেই। তো অনেক সংগ্রামের মধ্য থেকে আসলে আমার জীবনটা শুরু হয়। তো সেই সংগ্রামের মধ্যে থেকে আসলে আমার হোস্টেল, তারপরে হোস্টেলে ছিলাম আমি ক্লাস 5 থেকে। তার 5-এর পর থেকে আমি হোস্টেল লাইফ একদম, তারপরে আমার ইউনিভার্সিটি লাইফ। তো যেটা হচ্ছে আর কি, আমি ক্লাস 4 পড়াশোনার শেষে আমার পড়াশোনার প্রতি সবসময় একটা আগ্রহ ছিল, মানে ভালোভাবে পড়াশোনা যাতে আমি করতে পারি, সেই জন্য নিজের সবসময় নিজে উদ্যোগে চেষ্টা করতাম। আমি দেখা গেছে ক্লাস 8 থেকে আমি টিউশনি করে আমার পড়াশোনার চেষ্টা চালিয়ে যাই। আমার আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। আব্বা যথেষ্ট আমার প্রতি খুব কেয়ারফুল ছিলেন, যেহেতু আম্মা ছিল না, সেক্ষেত্রে আব্বা সেই শূন্যতা পূরণের জন্য সবচেয়ে চেষ্টা করে যেতেন। তো এইভাবে আসলে আমার পড়াশোনা শুরু হয়। আমি দাখিল এবং আলেম দুইটাতে আমি মানে চাঁদপুরের
একটা মাদ্রাসা থেকে, শাহরাস্তি চিশতিয়া মাদ্রাসা থেকে আমি গোল্ডেন A+ পেয়েছিলাম। তারপরে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে জার্নি শুরু হয়। আমরা কথা বলছি আবু সুফিয়ান কায়েসের সাথে, ঢাকা ইউনিভার্সিটিতে তার ভর্তি হওয়া, তারপরে তার উপরে কী ধরনের নির্যাতন নেমে আসে। এবার শুনবো আমরা সেই ভয়ঙ্কর গল্প। তো সেটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলে 2011-12 সেশনে আমি চান্স পেয়েছিলাম। তো আসলে আমার জীবনের স্বপ্নই ছিল ছোটোকাল থেকে অনেক সংগ্রামের মধ্য থেকে উঠে আসা। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প শুনতাম তখনই আসলে নিজের মনের মধ্যে গেঁথে যায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো একসময়। তো সেই স্বপ্ন থেকে আসলে নিজের পরিশ্রম মোতাবেক আমি যখন মানে অ্যাডমিশন টেশন প্রস্তুতি নিই, সেই হিসাবে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে 34তম সিরিয়ালতম হয়েছিলাম, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে 220তম হয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমি যে কোনো কারণে, যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আরবি সাহিত্য পেয়েছিলাম, একটু পিছনে সাবজেক্ট ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার স্বপ্নের জায়গা ছিল, সেই সময় সাবজেক্টকে বড় করে না দেখে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে আমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, সে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যে আমাকে আসলে জীবনের মাস্টার্স শেষ কন্ডিশনে আমার জীবনে এরকম একটা অন্ধকার জীবন নেমে আসবে বিশ্ববিদ্যালয়ে, সেটা আসলে আমি কল্পনা করিনি, যেন আমার পরিবার বা কেউই কল্পনাতে, কারোর কল্পনা ছিল না। তো গল্পের শুরুটা আসলে আমি 2011 সালে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তো আমি সেকেন্ড সেমিস্টার দিয়ে আমি হলে উঠি। তো হলে ওঠার পরে যে সময় আসলে সেরকম বিশ্ববিদ্যালয় থাকবো, হলে থাকবো, এটা সব স্টুডেন্টের মধ্যে সেরকম একটা থাকে, মনের একটা আকাঙ্ক্ষা থাকে, ভালো লাগার জায়গা থাকে, স্বপ্নের জায়গা থাকে। তো হলে ওঠার পরে মনে হলো যে একটা জেলখানায় প্রবেশ করলাম। মানে প্রথম 2 দিন কোন হলে আমি হচ্ছে অ্যাটাচ ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। আমি 2012 সালে হলে উঠি আর কি। তো হলে যেটা হতো আর কি, তখন তো ছাত্রলীগ যেটা করতো যে ওদের প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম 2টা গ্রুপ থাকতো, যে কোনো একটা গ্রুপ, যে কেউ হলে উঠতে হলো, মানে এটা কোনো সিস্টেম ছিল না, মানে তাদের এখতিয়ার অনুসারে উঠতে হবে, তাদের যে কোনো একটা মাধ্যমে। তো আমি উঠি হচ্ছে আমাদের তখনকার হলের যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল ইয়াজাল রিয়াদ, তো তার হলে মানে তার গ্রুপে আমি উঠি। তো ওঠার পরে আসলে যেটা হতো আর কি, যে মনে হলো যে একটা আয়নাগর, তো আমরা এখন আয়নাগর হিস্ট্রি আমরা জানি, মানে এই প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি এই 2 গ্রুপের এক গ্রুপ হয়েই হলে উঠতে হবে, এই ছাড়া কোনো বিকল্প ছিল না। মানে এটাই নিয়ম, চাইলে হলে উঠতে পারবেন না, এটাই নিয়ম, এটাই তারা অঘোষিত নিয়ম করে ফেলছে যে আপনাকে হলে উঠতে হলে তাদের যে কোনো মাধ্যমে, মানে তারাই মনে হচ্ছে হলে সুপ্রিমেটিভ। মানে বিষয় হচ্ছে এটাই যে তারা যেভাবে চাইবে, যারা যেভাবে একজনকে চাইলে উঠাবে, চাইলে উঠাবে না, মানে সিট সব কিছু তারা নিয়ন্ত্রণ করতো। তো সে প্রেক্ষিতে আমিও ওই প্রক্রিয়াতে আমি হল সেক্রেটারি যে ছিল তার গ্রুপে আমি উঠি আর কি। তো শুরু হয় যেটা হতো আর কি, প্রতিদিন মানে এই প্রথম দিন যখন আমাকে হলে ওঠার পরে বললো যে গেস্ট রুম আছে, তখন তো এটা জানতাম না আসলে। যেটা হলো প্রথম ঢাকাতেই আসি বিশ্ববিদ্যালয় ভর্তি বা এই কেন্দ্রিক, এরপর তো আসলে ঢাকা ওইরকম আসা হয় নাই, নতুন পরিবেশ সম্পূর্ণ। তো এরকম পরিবেশে পড়বে আসলে, তখন তো মনে হলো যে নতুন একটা জেলখানায় প্রবেশ করলেন। যত প্রতিদিন 8টা রাতের সন্ধ্যার পরে শুরু হতো। পড়াশোনার জন্য এখানে আসছি, কিন্তু পড়াশোনা বড় ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাকে এখানে ম্যানার শেখাবে, আমি বিশ্ববিদ্যালয়ে কি করব, কোথায় কি প্রোগ্রাম আছে, মানে তাদের যে রাজনীতিক কালচার, রাজনীতি কি, মানে সে বিষয় মনে হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইনি। মানে তাদের ম্যানারটা কি শিখাতো? তাদের ম্যানার হচ্ছে কাকে মানে চলাফেরার সময় কিভাবে সালাম দেব, তাদের সালাম না দিলে মানে খুবই মানে কর্কশ ভাষায় গালিগালাজ করতে হয়, তুই বড় সিনিয়রদের সালাম দিলে না, কি মানে পলিটিক্যাল ম্যানার বলতে তারা কীভাবে হলে উঠবো, কীভাবে সালাম দিব, কীভাবে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, এই বিষয়গুলো নিয়ে। তারপরে হচ্ছে বিশেষ করে হচ্ছে টর্চার করতে এরকম যে কেউ যদি প্রোগ্রামে, তাদের পলিটিক্যাল যে প্রোগ্রামগুলো থাকতো আগের দিন নির্দিষ্ট থাকতো, কেউ যদি পরের দিন প্রোগ্রামগুলো মিস করছে, তখন পরের দিন এটার জন্য একদম জবাবদিহি করতে হতো, শাস্তি দিত, খুব বাজেভাবে গালিগালাজ করতো, হল থেকে বের করার জন্য, বের করে তুই এই মুহূর্তে তুই হল থেকে বের হয়ে যাবে। আমার আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফে আমি কতবার যে এই হুমকির সম্মুখীন হয়েছি, যেহেতু আমার পারিবারিক ব্যাপার ছিল, যেহেতু আমি হলের বাইরে থাকার আমার ওই রকম কন্ডিশন তখন ছিল না, সামর্থ্য ছিল না, বা সামর্থ্য থাকলেও আমি ওই রকম মেন্টালিটির কন্ডিশনে ছিল যে আমি হলে থাকবো, আমার বিশ্ববিদ্যালয় হল আমাকে দিয়েছেন, আমার অধিকার। তো সেই রকম পরিবেশ ফেস করতে হবে আসলে, এরকম পরিবেশ যে মানে আজকে তুই প্রোগ্রামে যাস না, এই মুহূর্তে হল থেকে বেরো যাবি, তো আগামীকাল যাতে তোর কোনো কিছু না দেখি, এরকম সিচুয়েশন চলতে থাকতো। মানুষ এরকম হতো যে আমরা যেটা ফেস করছি যে পরীক্ষা আমার সামনে, আগামীকাল আমার পরীক্ষা, এখন আজকে আগামীকাল পরীক্ষা দেওয়া গেছে, আজকে আমার যেহেতু আগের দিন যেটা করে যে অন্তত পড়াশোনা তো করতে হবে, যেহেতু পরীক্ষা দিতে হবে, আমাকে প্রস্তুতি নিতে হবে। তাদের প্রোগ্রাম থাকলে পরীক্ষা পরের ইস্যু, আগে তোমাকে প্রোগ্রামে যেতে হবে, এবং প্রোগ্রামে না গেলে পরীক্ষা জীবনে অনেক দেওয়া যাবে, তাদের ভাষ্য ছিল এরকম।
অনেক দেওয়া যাবে, আর পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে পরীক্ষার জন্য তো পড়তে হয় না, প্রোগ্রাম না গেলে তো ফলে থাকতে পারবে না, এই হলো তাদের কন্ডিশন ছিল। এই তারপরে হচ্ছে এই তো হলের শুরু। তো আমার তো আসলে এইভাবেই চলতে থাকে। এখন ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হতো, কিছু তো করার ছিল না তখন। তাদের নিত্য যে অত্যাচারটা, মানে মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা ট্রমার ভিতরে থাকতে হতো, আজকে কি না হয় যদি কোনো কারণে আমার যেহেতু ব্যক্তিগত আমার লাইফ কন্ডিশন চালানোর জন্য আমার টিউশনি করতে হতো, আমার স্বাভাবিক আমার পরীক্ষা পড়াশোনার জন্য তো আমার যেহেতু আসছি, তো পড়াশোনার পূর্বে যেটা হতো যে তাদের প্রোগ্রাম আজকে কি হয়, মানে সবসময় একটা ট্রমার ভিতরে থাকতাম যে আজকে কি প্রোগ্রাম, আবার প্রোগ্রামে না গেলে কি করতে হয়, এই যে একটা ভীতির পরিবেশ, তারা তো একদম ভীতির পরিবেশে রাখতো। মানে এমন হতো যে গালিগালাজ দিত, মানে এমন স্ল্যাং ল্যাঙ্গুয়েজে তারা গালিগালাজ করতো, সবচেয়ে কষ্ট লাগতো যে যে আমাকে গালিগালাজ করছে সে কিন্তু আমার মতো সম অধিকার নিয়ে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং সেও ছাত্র। এবং এমন যে একটা অবস্থা, মানে তাদের বিষয় হচ্ছে কি যে ধরেন স্বাভাবিক একটু ভাষা আছে না, তাদের মধ্যে কোনো স্বাভাবিক ভাষা ছিল না। তাদের ভাষাটাই ছিল এরকম যে তারা মনে করতো যে গেস্ট রুম যারা করাতো তাদের বিষয়টা এরকম যে কে কত বেশি কর্কশ ভাষায় কথা বলতে পারে, কে কত বেশি গালিগালাজ করতে পারে, কে কত বেশি শাসাতে পারে, এটা ছিল মনে হচ্ছে ওই সময় নেতা হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, এটা মানে আমি তাদের একটা মাপকাঠি ছিল। তখনকার ছাত্রলীগ যে আদর্শের কথা বলতো, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তাদের ভাষায়, তাহলে এই চেতনাটা আপনারা কাছ থেকে কি দেখতেন? আমরা আসলে একদম কিছুই দেখতাম না। আমরা যে দেখতাম যে তাদের যারা বিশেষ করে পলিটিক্যালি খুব অ্যাক্টিভ যারা থাকতো, তাদের আসলে মানে ব্যক্তি জীবনের যে হ্যাপিচুয়ালগুলো আমরা দেখতাম, আমরা সম্মুখে দেখতাম একেবারে সম্পূর্ণ, আমরা তো যা কিছু হিস্ট্রি যেটু জেনেছি তো সম্পূর্ণ বিপরীত। আপনি ধরেন আপনার একজন মানুষের মনুষ্যত্ব বা মানুষের সাথে বিহেভগত যে বিষয়গুলো, যেটা যদি আমি তাদের পলিটিক্যাল যে বঙ্গবন্ধুর কথাই বলি, তো সেই রকম তাদের কোনো কিছু আমরা দেখতে পেতাম না। তাদের মানে বিষয় হচ্ছে এরকম যে কে কত বেশি গালিগালাজ, কে কত বেশি স্ট্রিম মানে অত্যাচার বা নির্যাতনের বা ওই রকম পরিবেশ তৈরি করতে পারবে, খুব ধমকি দিতে পারবে, মানে চিৎকার করে নিজের অবস্থান তুলে দিতে পারে, সেই মনে হচ্ছে তত বেশি নিজের যে তাদের মানে যেটা হতো যে রাজনৈতিক কেরিয়ার, যে আমি যে বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক কেরিয়ার মনে হচ্ছে সে তত বেশি পাকাপোক্ত। এবং এটাই আমরা দেখতাম যে একটা মাপকাঠি হিসেবে থাকতো তাদের ওই পলিটিক্যাল, যে আপনি যে কথাটা বলেছেন যে আমি সেরকম তাদের কর্মকাণ্ডে তাদের আচরণে সেরকম কোনো কিছু লক্ষ্য করিনি আমরা। তাহলে ওই যে গেস্ট রুম, যে সেখানে কি কি কর্মকাণ্ড পরিচালিত হতো? সেইখানে আসলে এই কর্মকাণ্ড তো যেটা হতো যে আপনার আজকে প্রথমত হচ্ছে প্রত্যেকের সিরিয়াল ধরে দাঁড় করে রাখতো, মানে তারা পলিটিক্যালি কয়েকজন এরকম চেয়ারে বসা থাকতো, এবং কেউ মানে যারা সিনিয়র থাকতো, বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের উপরে অত্যাচারটা বেশি থাকতো, যেহেতু যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আমি পড়ে দেখেছি অ্যাবাউট 70% মতো যদি আমি বলি একদম রুরাল কন্ডিশনের, বাংলাদেশের রুরাল কন্ডিশন থেকে উঠে আসা। তো এই মানুষগুলো যখন এখানে এই পরিস্থিতির শিকার হয়, তখন তো চারিদিকে শুধু অত্যাচার নির্যাতনের একটা কন্ডিশন, আমি যেটা আপনাকে শুরুতেই বলেছি একটা ট্রমার ভিতরে থাকতো। তো যেটা হচ্ছে তারা শুরুতে কী করতো যে লাইন ধরে দাঁড়াতে বললো, এই তুই মানে ঠিক পরিচয় দেয়। তো পরিচয়টা এরকম যে আমি অমুক, আমি এই সাবজেক্টে পড়ি, আমি আমার হোম ডিস্ট্রিক্ট এটা, এরকম করলে পরিচয় দিত। তারপরে শুরু হতো যে তাদের যে পলিটিক্যাল যে তাদের ভিউজগুলো এগুলো কিছু শেয়ার করতো। তারপরে শুরু হতো গালিগালাজ, কে কোন দিক দিয়ে অপরাধ করেছে, কে প্রোগ্রামে যায় নাই, আগামীকাল প্রোগ্রাম আছে, প্রোগ্রাম না গেলে হলে থাকা যাবে না, এই নানান জাতীয় বিষয়গুলো নিয়ে চলমান। মানে যেই কাজটা অস্বাভাবিক ছিল সেটাই তাদের কাছে স্বাভাবিক ছিল। আপনি লেখাপড়া করবেন, হলে থাকবেন, আপনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না, এটাই তো স্বাভাবিক। এটাই স্বাভাবিক, কিন্তু এটাই তাদের কাছে অস্বাভাবিক ছিল। মানে তাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমি হলে থাকবো, মনে হচ্ছে তারা আমাকে করুণা করছে, এটা যে আমার অধিকার, আমি এখানে এসেছি আমার জীবন গড়তে, আমার জীবনের যে স্বপ্নের জায়গা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেই প্রত্যেকটা ছাত্রই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যায় কিসের জন্য? নিজের জীবন গড়তে, দেশকে একসময় নিজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশকে সেবা করবে, নিজের পরিবারকে সেবা করবে, সেটাই তো। আর সেই জন্যই তো পড়াশোনা করতে হবে। তাদের কাছে ব্যাপারটা হলো যে না, পড়াশোনা মনে হচ্ছে তাদের কাছে, আমরা যেটা দেখেছি, পড়াশোনা কোনো ম্যাটারে ছিল না। তাদের ব্যাপারটাই ছিল যে প্রোগ্রাম করতে হবে, পলিটিক্যাল কোথায় কি আছে, একদম বিশেষ করে হচ্ছে বিরোধী মতপক্ষের যারা, বিশেষ করে অন্য দল যেটা মানে শিবির,
তারপরে বলেন ছাত্রদল কারা করে, কারা শিবির করে, কারা ইসলাম নিয়ে প্র্যাকটিস করে, এগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করতো। এবং বিষয়টা এরকম যে যারাই মানে এমনও দেখছি যে নামাজ পড়তে যাচ্ছে, কে কে নামাজ পড়তে যাচ্ছে এটা একটু ফলো করতো, কে ফজরের সময় উঠছে এটাও ফলো করতো। দেখা গেছে তখন তাকে একটু বিশেষভাবে তারা নজরদারিতে রাখতো, এই ছেলেটা দাঁড়িয়ে রাখছে, কে একটু দাঁড়িয়ে রাখছে, মানে এই ব্যাপারগুলো মানে যেটা হচ্ছে সম্পূর্ণ মানে মানবিক যে ব্যাপারগুলো, একজন আমি যদি বলি একজন মুসলিম হিসাবে আমার তো স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু স্বাভাবিক নিয়ম নীতি পালন করতে হয়, নামাজ পড়তে হয় বা পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ থেকে, ধর্মীয় মূল্যবোধ, তো এইগুলো যেন মানে তাদের কাছে মনে হচ্ছে একটা ভীতিকর কন্ডিশন। মানে তারা মনে করতো যে কে টুপি পড়লো, কে এরকম নামাজ পড়লো, কে বেশি ইসলামের কথা বলে, ফেসবুকে কে কি লেখালেখি করে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। কে হয়তো দেখা গেছে যখন দেখি একজন ইসলাম মানে নামাজ পড়ার কেন্দ্রিক বেশি কথাবার্তা বলতেছে, আবার দেখা গেছে ইসলাম নিয়ে একটু কথাবার্তা বলতেছে, তার চলাফেরা আবার কার কার টাকনুর উপরে ইয়া আছে, কে সালাম দিতে মানে হাসি মুখে সালাম দিচ্ছে, মানে হাত যদি কেউ দেখে সালাম দিল হাত ওঠাতো, এগুলো তাদের কাছে মানে অনেক বড় অপরাধ হতো। তারা ডাইরেক্টলি কথা হতো, কেউ যদি শিবির করে, কেউ যদি ছাত্রদল করো, তাহলে এখনই বলো, জীবন শেষ না হতে তুমি এই মুহূর্তে হল থেকে বেরো যাও। মানে এইগুলো ছিল একটা আতঙ্কের শুরুতেই চিৎকার করতো, বলতো। এবং তাদের ওই যে হলে চলাফেরার ক্ষেত্রে কারো মধ্যে যদি এই আমি যে সিমটমসগুলো বলছি, কারো মধ্যে যদি এরকম ফলো হতো, প্রথমেই তাকে ডেকে আনতো, ডেকে এনে তাকে এমনভাবে, যেহেতু 7-8 জন থাকতো এখানে বা 10-12 জনের একটা গ্রুপ থাকতো, মানে 10 জনেই কথা বলতো, মানে বিষয় যে একজন না, 10 জনে এমনভাবে কথাবার্তা বলতো যে মনে হচ্ছে যে ও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী হোক না, মানে তার কি সিমটমস কোথায় দেখে আসছে, হয়তো সালাম দেয় নাই বা সালাম দিলে সে বিশেষভাবে সালাম দিচ্ছে, এটা মনে করছে কোনো নির্দিষ্ট দলের এরকম নিয়মে সালাম দেয়, এই ব্যাপারগুলো তো দেখা গেছে তাকে এমনভাবে জেরা করতো, এমনভাবে কথোপকথন করতো, যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন সেই সময় কি হতো, সে যাকে জেরা করতো সে তো ভীত সন্ত্রস্ত হতোই। মানে এমনও হতো যে ওই ব্যক্তিটার সাথে যখন আমরা পরবর্তী মিশতাম, আমরা এরকম বন্ধুদের দেখছি বা জুনিয়রদের দেখেছি, মানে সে মানে বাইরে হচ্ছে মনে হচ্ছে কাঁপতেছে, এরকমই দেখতাম, চোখের পানি ফালাচ্ছে, ওয়াশরুমের মানে এমন গালিগালাজ করতো বা এমনভাবে কথাবার্তা বলতো, আতঙ্কে থাকতো, ওয়াশরুমে গিয়ে কান্নাকাটি করতো, অসংখ্য গল্প দেখেছি এরকম। অথচ দেখা গেছে এমনও হচ্ছে যে সবার তো দেখা গেছে সেমিস্টার যেটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোতে সবাতে একসময় পরীক্ষা থাকে না, এখন দেখা গেছে প্রতিদিন কিন্তু তাদের নিয়ম করে 2-3 ঘন্টা রাতের 11টা-12টা পর্যন্ত চলতো এটা। তো এখন যে ছেলেটা দেখা গেছে আমার হয়তো আজকে পরীক্ষা নেই, সেম যাদের মানে এইরকম এই আয়নাগরের আমি যদি বলে যে গেস্ট রুমে যে অবৈধ কালচার, সেই কালচারের মধ্যে যাদের উপস্থিত হতো, এখন দেখা গেছে 10 জনের পরীক্ষা আছে, 10 জনের পরীক্ষা নাই। এখন যে 10 জন পরীক্ষা আছে তার তো পড়তে হবে, ও সকালে উঠে তার পরীক্ষা যেতে দেবে না, পড়তে দিবে না। পড়াশোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে সেমিস্টার ফাইনাল মিড টার্মে পড়তে হয় না, এইগুলো পরীক্ষা পরে পরীক্ষা জীবন অনেক যে ওদের নিজস্ব একটা যে রুল ছিল, একটা মানে অবৈধ নিয়ম ছিল, এই নিয়ম যদি কেউ না মানতো তাহলে কি ধরনের শাস্তি নেমে আসতো তাদের উপরে? প্রথমত যেটা তারা শাস্তি দিত, প্রথম হুমকি হতো যে তাকে যদি কেউ যদি বেডে থাকে তাকে বেড থেকে নামিয়ে দিত এবং ফ্লোরে নামিয়ে দিত। ফ্লোরিং তো আসলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্লোরিং তো এটা কমন, মানে আমি আপনাকে কি বলবো যে এখানে যে রুমটা দেখতে পাচ্ছি, এই রুমের ভিতরে যদি ঘুমাতে যায় স্বাভাবিক, আমি একদম ফাঁকা জায়গায় রেখে কথা বলছি না, যেহেতু এরকম হয় যে পাও ফালাইতে পারতাম না, আমার যেটা মনে হয়েছে আর কি। তো এরকম মধ্য থেকে 4টা সিট থাকতো, দেখা গেছে শাস্তি স্বরূপ যদি কেউ সিনিয়র হতো জুনিয়রকে সিটে দিত, আর যে মানে জুনিয়র থাকতো তাকে সিটে দিত, এরকম মানে অর্থাৎ হল প্রথম হুমকি ছিল হল থেকে বের হয়ে যাওয়া, তারপর হচ্ছে গালিগালাজ করা, তারপরে হচ্ছে পরিবারের বিষয়ে একটু হুমকি দেওয়া যে আগামী নির্দিষ্ট একটা টাইম দেওয়া, আগামী 5 দিন তোকে ফলো করব, 5 দিনের ভিতরে যদি তুই কোনো সংশোধন না হস তাহলে তুই হলে থাকতে পারবি না, এই মানে এরকম মানে একটা আতঙ্কের ভিতরে রাখতো। প্রথম অবস্থায় মানে একটা ভয় ভীতিকর নির্দিষ্ট ওয়ার্নিং দেওয়া, এগুলোর ভিতরে রাখতো তারা। আর যদি অমান্য করলে এই যে অমান্য করলে আমার যেটা আমার জীবনে ঘটছে যে এরকম অসংখ্য, যেহেতু আমি একদিন এরকম হয়েছে যে আমি আমার কোনো কোথায় হয়তো টিউশনে গিয়েছিলাম, এসে হয়তো আমি ওই দিন প্রোগ্রামে যেতে পারি না, তাদের পলিটিক্যাল প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে যেতে পারে নাই, তো আমাকে পরে ডাকা হলো, তুই আজকে প্রোগ্রামে আসিস না, নির্দিষ্ট করে রাখতো। এবং হয়তো তাদের এরকম কোন ইয়ারের
কে দায়িত্ব দেখবে এর হয়তো ভাগ করা ছিল, যেটা হয়তো বুঝতাম। তো বলে ফেলতো অমুক আসে নাই বা অমুক এই প্রোগ্রামে দেখি নাই, দাঁড় করাতো, দাঁড় করা ইচ্ছা মতো প্রথমে গালিগালাজ করতো, তুই অমান্য করতেছিস, ডেইলি তুই মানে প্রোগ্রামে থাকিস না, তোর কি সমস্যা, তুই কি শিবির করিস কিনা, এরকম মানে একটা এর মধ্যে থাকতো। তুই আগামী এক সপ্তাহ তুই এই আগামীকালের ভিতরে যাতে তোর হলে না দেখি, এরকম হয়েছে যে আমার মানে মিনিমাম 10 দিনের হিস্ট্রি আছে, আমাকে হল থেকে বের করে দিয়েছে। তো পরে আবার যেহেতু সিনিয়র ছিল বলতাম যে আমার এই বাস্তবতা ছিল, এই জন্য আমি আবার যেহেতু যেতে পারিনি। সেক্রেটারি গ্রুপ হয়ে আপনি ঢুকছেন, হ্যাঁ, তো তাদের সিনিয়রদের কারোর সাথে কথা বলতাম যে ভাই আমার তো হলে থাকতে হবে, আমি হল থেকে এখন কই যাব, আমি এই মুহূর্তে কই যাব, আমার এই মুহূর্তে এত রাত, এমন হয়েছে রাতের 11টা বাজে, তো এই মুহূর্তে হল থেকে চলে যাবে, তোরা যাতে কালকে সকালে হলের মৃত্যু না দেখি। এই শাস্তি ছিল এরকম। প্রথম হচ্ছে ওয়ার্নিং দেওয়া, হুমকি দেওয়া, নির্দিষ্ট টাইম করে দেওয়া, মানে কাউকে 1 সপ্তাহ সময় দেওয়া, কাউকে হল থেকে বের করে দেওয়া, গালিগালাজ করা, এমন হয়েছে গায়ে হাত তুলতো। মানে গায়ে হাত তুলতো তো স্বাভাবিক, অথচ মানে সম অধিকার নিয়ে আসা, গায়ে হাত তুলতো এবং গালি দিয়ে, মানে আসলে আমি যেটা ওই গেস্ট রুমেই কি এরকম হতো? হ্যাঁ, গেস্ট রুমে একদম কমন হতো। মানে এমনও হচ্ছে অনেক ছেলে পেলে জায়গা দাঁড়িয়ে কান্না করতো, কিছু করার ছিল না। তো তারা তো আপনাদেরই হয় 1 বছরের সিনিয়র, 2 বছরের সিনিয়র, অথবা জুনিয়র, অথবা আপনাদের ক্লাসমেট ছিল যারা এই অত্যাচারগুলো করতো। এবং সেই সংখ্যাটা আমি বলি আপনাকে, ওই যে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে তাদের রাজনৈতিক কেরিয়ার, কিন্তু তাদের চিন্তা হচ্ছে রাজনৈতিক কেরিয়ার, তো এই সংখ্যাটাই বেশি করতো আর কি। যে অথচ সমদে ওই যে সিনিয়র জুনিয়র বললেন, তো বিষয়টা হচ্ছে যে তাদের একটা থাকতো যে 4th ইয়ার 3rd ইয়ার থেকে মানে 2nd ইয়ার পর্যন্ত, বা সরি 4th ইয়ার থেকে 2nd ইয়ার পর্যন্ত এরা 1st ইয়ার উপরে করতো, মানে 1st ইয়ারের গেস্ট রুম করতো 2nd ইয়ার, 2nd ইয়ারে গেস্ট রুম 3rd ইয়ার, 3rd ইয়ার গেস্ট রুম করতো 4th ইয়ার, এরকম তাদের একটা ডিভাইডেশন ছিল। এই অনুসারে দেখা গেছে মানে একটা গ্রুপ থাকতো, ওরা ওদেরকে নিয়ন্ত্রণ করবে, ম্যানার শেখাবে, প্রোগ্রামের দায়িত্ব কে কী করবে, কখন যেতে হবে, কখন আসতে হবে, এইরকম তাদের মধ্যে ওইরকম একটা কথা ছিল। তখন আসলে সিনিয়ররাই জুনিয়রদের উপরে নিয়ন্ত্রণ করতো আর কি, তাদের নিয়মে। আপনি বলছিলেন যে বিভিন্ন সময় বিভিন্ন মানে ছাত্রদের উপরে আপনার নির্যাতনের খড়গহস্ত হতো, মানে তাদের নির্যাতনের প্যাটার্নটা কি ছিল? নির্যাতনের প্যাটার্নটা আসলে যদি আমি এবার আপনাকে বলি, এটা তো হচ্ছে গেস্ট রুমের কথা। এবার গেস্ট রুম বাদ দিয়ে যদি আমরা অন্য হিস্ট্রিগুলোতে যাই, যেমন আমার হলের কথা আমি বলি, আমার হলে আমি তো উঠেছি ইয়াজ আল রিয়াদের কথা আমি বলেছিলাম, তখনকার সেক্রেটারি ছিল, বর্তমানে হয়তো সে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের কারণে, তারা অপরাধের কারণে হয়তো সে এখন আইনের ইয়াতে আছে। তো সে হচ্ছে আমি যদি আমার হলের কথাই বলি, অন্য হলেরগুলো আমার বলার দরকার, আমার নিজের হলের যেগুলো হতো, যে বিশেষ করে 2013 সালের পরে, বা যখন শাহবাগ যে গণজাগরণ মঞ্চ, তখন তো মনে হচ্ছে একটা মানে শিবির বা ইসলামিক দল বা ছাত্র দল করে, অন্য আওয়ামী ছাড়া বা বিএনপি ছাড়া, ছাত্র দল ছাড়া অন্য কেউ, ছাত্রলীগ ছাড়া অন্য কোনো মতাদর্শের কাউকে পেলে তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া, শেষ করে দেওয়া, এটা মনে হচ্ছে তখন ওই যে আমি বললাম রাজনৈতিক কেরিয়ার। তো ওই যে ইয়াজ আল রিয়াদের মানে এই অত্যাচারের সম্মুখীন হয়ে কত ছাত্র যে তাদের জীবন হুমকির সম্মুখীন হয়েছে, এটা আসলে খুব কঠিন। রাতের 11টার পরে তাদের কিছু টর্চার রুম ছিল, প্রেসিডেন্টের গ্রুপের নির্দিষ্ট কিছু পোল ছিল, যেই রুমগুলোতে পলিটিক্যাল যারা একদম কি বলবো, এটা আসলে ছাত্রের যে স্বাভাবিক কিছু গুণাবলী, মানে ওই রুমগুলোতে থাকতো কারা মানে সিগারেট খুব বেশি বাজেভাবে টানতে পারে, কিছু আমি কি বলবো, বিভিন্ন রকম যেটা হয় যেগুলো রাষ্ট্রপতির নিষিদ্ধ, এগুলো যত অন্যায় তাদের মধ্যে থেকে, তো তারা ওই মাদক গ্রহণ করা, হ্যাঁ মাদক গ্রহণ, সোজা কথা যেটা মাদকের আখড়া থাকতো এগুলো। ওইরকম তাদের কিছু পলিটিক্যাল রুম ছিল, যেগুলো বর্ণনা যায় একটা আয়নাঘর আমরা বলতে পারি, বা তাদের এতে বলি যে আয়নাঘরের মতো আর কি, তাদের টর্চার সেল, সোজা কথা যেটা, যে যখন তারা বিরোধী মতের মনে করতো বা ওই যে সিমটমসগুলো এরকম মতাদর্শের মতো তাদের চিন্তা চেতনা, কারোর মধ্যে কোনো ভুল দেখতো, তাকে ওই রুমে নিয়ে বিশেষভাবে অত্যাচার করতো। এমনও হতো যে রাতের 11টা পরে চিৎকার, ওই তাদের টর্চার রুমগুলো থেকে চিৎকার বেরিয়ে আসতো, ছেলেপেলেরা, অন্যান্য ছাত্ররা যারা সিনিয়র জুনিয়র রুম থেকে বেশি বারান্দায় এসে আফসোস করতো। অনেক ভাইদেরকে দেখছি আফসোস করতেছে যে হায় রে, কার জীবনে জানি মানে এক বিশাল কষ্টের দিক, মানে অন্ধকার জগৎ নেমে আসছে, এরকম তারা মারতো যে কি পরিমাণ মারতো। যেমন আমার হলের এক ছোট ভাই ছিল, যে নাম ছিল মাহবুবুর রহমান,
তো আমি পরে কোনো কারণে আমি তখন থার্ড ইয়ারে পড়ি, আমি শুনতে পেরেছি যে ওই ছেলেটাকে আজকে মারবে। পরে কোনোভাবে আমি যদি এই হিস্ট্রিটাও বলি, তো আমি গিয়েছিলাম যে কোনো রকম মানে কি করে আমি একটু দেখার জন্য। পরে আমি একটু ওই রুমের আশেপাশে গিয়ে দেখি, মানে কি পরিমাণ আওয়াজ, কান্নার চিৎকার, মারতেছে তো মারতেছে এরকম যে এত মানে হাত পাও বেঁধে চোখ বেঁধে 4-5 জনকে। তো এরকম হতো যে নিত্য মানে বিশেষ করে 2013 সাল, 14 সাল, 15 সাল এই টাইমটা অত্যাচারের পরিমাণ ছিল। প্রতিটা হলের পরের দিন কোনো না কোনো গল্প শুনতাম, আজকে অমুক হলে অমুক রে মারছে, অমুকে শিবির করে, বা অমুকে ছাত্র দল করে, অমুক এই দল করে, বা মানে ইসলাম নিয়ে কথাবার্তা বলছে। মাহবুবকে মানে রক্ষা করার কোনো চেষ্টা করতে পারেননি? চেষ্টা যদি আমি বলি, সেটা হচ্ছে আমি পরে এক পর্যায়ে যখন দেখলাম যে খুব চিৎকার আসতেছে, তো মাহবুব আমার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল, তো এই জন্য তার প্রতি আমি মানে হল গেট দিয়ে ঢোকার সময় আমি শুনতে পাচ্ছি যে এই তোমার ডিপার্টমেন্টে এরকম কে যেন বলছিল যে ও ছেলেটাকে মনে হয় কোনো অপরাধ হয়তো তার দেখছে, যে ওকে মনে হয় আজকে মারবে। তখন তো আমি তাদের জানতাম যে এই রুমগুলোতে হত্যা, আমি তাড়াতাড়ি ওখানে গিয়েছি, যেহেতু হলের ছোট ভাই, তাকে কাছ থেকে দেখছি। তো আমি অনেকক্ষণ যেন দেখলাম যে আওয়াজ বাইরে থেকে শুনছি, এরপর আমি ভিতরে মানে একটু কৌশল করে ভিতরে ঢুকেছি। দেখেছিলাম যে ওই ছেলেটাকে এরকম মানে হকি স্টিক, লাঠি, ওই যে আমরা ক্রিকেট খেলে যে স্টাম্প, এগুলো দিয়ে মানে নির্মমভাবে মারতেছে। এরকম হচ্ছে যে মারতেছে, এরকম ওকে মারতে মারতে ওইদিকে নিচ্ছে, ওই দিক থেকে আরেকজন স্টাইল করে মারতে মারতে এদিকে নিয়ে আসতেছে। তো এরকম হয়েছে যে এই মানে ইয়ার মধ্যে যে মারতেছে, তো একটা ছেলে ছিল সজীব, একটা ছেলে, আমি মানে তার 1 বছর সিনিয়র, বা সজীব, সোহাগ আর কিছু ছেলে ছিল। তো ওরা এমনভাবে মারতেছে যে তার মানে আমি যদি ফ্রিলি বলি, পুরুষদের যে অন্ডকোষ, মানে আমি পরে ওই ছেলেটা আমি ধরে ফেলছি, এটা আমার একদম চাক্ষুষে দেওয়ার, যে ভাই তুমি এমন জায়গায় মারতেছো, এই ছেলেটা তো মারা যাবে, মারা গেলে তো তোমরাই বিপদে পড়বে, আমি এটাই বলছিলাম। পরে তো দেখা গেছে এইটা যেহেতু আমি তখন থার্ড ইয়ারে পড়ি, তো দেখা গেছে এই হিস্ট্রিটা আমার একদম চোখের সামনে দেখা। পরে তো ওই সময় এরকম যে মারতে পারবেন না, আপনি ওখানে যা সামনে দাঁড়ায় যাবেন, এরকম তো কোনো সুযোগ নাই, মানে রিকোয়েস্ট করা যে ভাই মারতেছো ঠিক আছে, কিন্তু কিছু জায়গা দেখে অন্ততপক্ষে যাতে মাথায়, চোখে, বিশেষ করে এমন জায়গা যেটা সেনসিটিভ, স্পর্শকাতর জায়গা আঘাত না করা হয়। ওই কথাটুকু বলে দেখছি সবাই এবার আমার দিকে তাকাচ্ছে, আমি তো বুঝছি যে আবার আমি কোন বিপদে পড়ি, যেহেতু এটা স্বাভাবিক একটা বিষয়। আর আমি মানে এক বড় ভাই কে যেন ছিল, তাকে রিকোয়েস্ট করে কোনো রকম ঢুকে পড়েছি। তো যাই হোক, পরে আমি আর ওখানে থাকতে পারলাম না, আমি চলে আসলাম। এরপরে তারা এইরকম 1-1.5 ঘন্টা মতো মেরে তাদেরকে পুলিশ আসে, পুলিশে বিভিন্ন মামলা টামলা জড়িয়ে দেয়। তো পরবর্তীতে এই যে আমি ওখানে গিয়েছিলাম, তো এটা নিয়ে পরের দিন আমাকে অনেক জবাবদিহি করতে হয়েছে, আমাকে হুমকি, এই তুই ওখানে গিয়েছিস। তো ভাই আমি বললাম যে ভাই আমি হাঁটতে গিয়েছিলাম, আমি পরে দেখেছি তো আমার ছোট ভাই, তো আমি আসলে প্রবেশ করে ফেলছি, দেখছি এই ঘটনাটা। তো আমি আবার রিকোয়েস্ট করছি যে এমনভাবে মারতেছিল, স্বাভাবিক যত একটা জীবনে দুর্ঘটনা করলে আমি মনে করি ভাই আপনারও তো ক্ষতি হতো, এরকম আমি জাস্ট ওটাকে স্বাভাবিক। তারা এটা নিয়ে আমাকে অনেক, যে তুই তাহলে এদের সাথে আসিস, তুই এই করিস সেই করিস, এরকম বলে অনেক মানে জেরার সম্মুখীন হয়েছিলাম। এটা হলো আমার স্বভাবকে। তো এরকম আসলে এটা আমার চোখের সামনে ঘটা, আমার জীবনের গল্প তো আছেই, সেটা হচ্ছে এখনও যেতে প্রসঙ্গে আমি আসি নাই এটা। তো এরকম দেখা গেছে নিত্য শুনতাম তখন যে আজকে অমুক ভাইরে মেরে দিয়েছে, এরকম হয়েছে যে কোনো ভাইকে মারবে, সে লাফ দিয়ে জানালা দিয়ে 4তলা 5তলা থেকে লাফ দিয়ে কোনো রকম মানে জীবন বাঁচিয়েছে। এমনও হয়েছে যে লাফ দিয়েছে, তার হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে। তারপরে হচ্ছে এরকম মেরে ওরাই পুলিশ গেটে নিয়ে আসতো, মেরে পুলিশদেরকে দিয়ে দিত। এটা একটা নিত্য। আপনার সাথে কবে কি হলো? তো আমার সাথে যে গল্পটা, সেটা হচ্ছে আসলে তখন আমার অনার্স শেষ হয়ে যায়, মাস্টার্সও আমি শেষ করে আমি মানে যেটা হয় জীবনের মানে বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে বা শুরু থেকে সব অধিকাংশেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যে বিসিএস ক্যাডার হবে বা প্রস্তুতি নেওয়া, এরকম। যেহেতু মাস্টার্স শেষে এর মধ্যে থাকা সাথে পলিটিক্যাল বা অন্যান্য কোনো চিন্তা, তখন একটা জব করব, পরিবারকে দিব, বা যে কোনো একটা ভালো জায়গায় পৌঁছাবো, এই তো টার্গেট থাকে শেষে যেটা হয়। তো আমিও স্বাভাবিকলি পড়াশোনা করছিলাম, তখন 38তম বিসিএস এর ফর্ম ওটা ছিলাম 3 দিন আগে এরকম। তো আমি আসলে কোন সালে এটা 2017 সালে 2017 সালে কনভোকেশন হয়েছিল আমাদের 50তম আমি অংশগ্রহণ করেছিলাম। তো সেটা 2017 মার্চে আমাদের কনভোকেশনটা তখন হয়।
তো একদম শেষের দিকে আমি হয়তো আর কিছুদিন পর হল থেকে বের হবো, সবাই যেহেতু আমার মাস্টার্স পরীক্ষা শেষ, আমার তো আর সুযোগ নেই, আমি পড়াশোনা করছি, বিয়ে হয়তো একটা চাকরি হবে, তারপর আমি চলে যাব, আমার তার এখানে থাকার সুযোগ নেই স্বাভাবিকলি একদম শেষের দিকে। তো যেটা হচ্ছে যে আগস্টের 20 তারিখ, তো আমার গল্পটা যদি আমি এভাবে বলি যে আমার অপরাধটা ছিল, আমার একটা কাজিন ছিল, তো মেয়েটা মানে আমার এক চাচাতো বোন সম্পর্কে পাশের বাড়ির, তো উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। তো যেটা হচ্ছে উনি একটা নিয়ম ছিল যে হিজাব করা, কিন্তু চোখের মানে একজন মানুষকে আইডেন্টিফিকেশন করার জন্য বা বিশেষ মেয়েদেরকে তাদের কান দেখা যেতে হবে, মানে যে ছবি দিয়ে তারা অ্যাপ্লিকেশন করে কান দেখা যেতে হবে, মানে কান, তো এরকম একটা নিয়ম ছিল। তো ও যে অ্যাপ্লিকেশন করেছে তো ওইটাতে তার কান দেখা মানে যেত না, তো এইটা নিয়ে তার পরীক্ষা দিতে পারবে না, এরকম যেটা হয় যে অ্যাডমিশনের ভর্তি ফর্ম কেন্দ্রিক একটা প্রবলেম হয়েছিল। তো এটা নিয়ে আমার যেটা হয়, আমি ইউনিভার্সিটি ছিলাম, তো আমাকে কাকাও রিকোয়েস্ট করছে বা দেখা গেছে যতটুকু পারছি রেস্টের বিল্ডিং, কিন্তু আপনি হয়তো জানেন কিনা, তো সেখানে রেস্টের বিল্ডিং অনেক পরিশ্রম দৌড়াদৌড়ি করে এটাকে আমি সলিউশন করেছি। তো মনের ক্ষোভের জায়গা থেকে একটা মুসলিম কান্ট্রি, তা আমি যা বা স্বাভাবিক আমি আমার ভিউ শেয়ার করেছি যে 90% মুসলমান দেশ, একজন মেয়েকে হিজাব করার কারণে তাকে এই হেনস্থার সম্মুখীন হতে হবে, এই হয়রানির এইটা শিকার। হয়রানি, যে একজন মানুষকে আইডেন্টিফিকেশন করার জন্য তো আর অনেক অসংখ্য মাধ্যম আছে। এটা কি আপনি সামাজিক যোগাযোগ এটা আমি মাধ্যমে? সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো সেই সময় মানে এটা হচ্ছে আমি শেয়ার করেছিলাম 19 তারিখ, মেবি 19 তারিখে, 19 আগস্ট 2017। তো আমার ঘটনাটা হচ্ছে 20 তারিখে, যেটা হয় স্বাভাবিক দিনে যদি আমার যে কাজগুলো থাকতো সন্ধ্যার পর পরে চেষ্টা করতাম 5টার পর পরে হলে ঢুকে পড়াশোনার জন্য, রাতে জেগে যে পড়াশোনা করা, ওই হিসাবে আমি হল দিয়ে যাচ্ছিলাম 20 তারিখে। তো তখন হচ্ছে একটা ছেলে আছে ফয়সাল নামক, মানে ওরা আপনাকে ফলো করে ওরা ডাকবে। তো যেটা হচ্ছে যে স্বাভাবিক, তো আমি হলে ঢুকছিলাম বিকাল তখন আসরের পর, বা যেটা 5টা 5:30 এরকম হবে, টাইমটা এক্স্যাক্টলি মনে নেই। তো আমি হলে ঢুকছিলাম, ফয়সাল নামক একটা ছেলে, যেটা হচ্ছে আমার 1 বছরের জুনিয়র ছিল, 13-14 সেশন, তার হোম ডিস্ট্রিক্ট ছিল মানিকগঞ্জ, আর সে বর্তমানে বাংলাদেশ পুলিশের এসআই হিসেবে কর্মরত আছে। তো হচ্ছে ওই ছেলেটা আমাকে মানে হল গেটে ঢুকবো ওই অবস্থা আমাকে দেখে, বলে যে আপনি সুফিয়ান না? সে কিন্তু আমার জুনিয়র। আমি বললাম হ্যাঁ সুফিয়ান। আপনি আজকে হলে থাকবেন, আপনার সাথে কথা আছে। তো স্বাভাবিক আমি এটাকে আসলে, যেটা হয় সিনিয়র জুনিয়র, আমি এটাকে খুব বেশি, যেটা যে আমার জীবনের এইটা যে আমার জীবনে আজকে অনেক একটা কঠিন মুহূর্ত নেমে আসবে, এটা আসলে আমি কল্পনা করিনি। আমি এর উদ্দেশ্য ছিল দ্রুত হলে ঢুকবো, পড়তে বসবো এরকম। তো আমি স্বাভাবিকলি মাগরিবের পরে পড়তে বসি, রাতের 11টা বাজে, সন্ধ্যা খাওয়া দাওয়া, রাতের যে খাবার দাবার করে আবার পর টেবিলে বসি। রাতের 11টার দিকে হঠাৎ করে 20 থেকে 25 জনের একটা গ্রুপ আমার রুমে এসে হুমড়ি তুমড়ি করে, ওরা মানে সবাই কিন্তু আমার জুনিয়র। তো ইয়াজাল, ও একটু বলে রাখি, ইয়াজাল রিয়াদের পরে যে কমিটি হয় তখন হচ্ছে আল আমিন, ওর ক্রিমিনোলজি ছাত্র ছিল, 13-14 সেশনের ছিল, 14-15 সেশনের ছিল, আর হচ্ছে ওর বাড়ি ছিল হচ্ছে আপনার সুনামগঞ্জের। তো ওই ছেলেটা তার সেক্রেটারি হয়, আর বরিকুল ইসলাম বাঁধন একটা ছেলে আমাদের জুনিয়র, সে হয় সভাপতি। তো ওই কমিটিটা দেখা গেছে ইয়াজাল রিয়াদের যে কমিটি, তার চেয়ে জঘন্য কমিটি আমরা পরবর্তীতে বা তাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখতে পাই। তো ওই ছেলে ওই আল আমিনের নেতৃত্বে, মানে হল সেক্রেটারি ছিল সে ছাত্রলীগের। তো 20 থেকে 25 জনের একটা গ্রুপ আমার রুমে আসলো। এসে শুরুতেই একদম মানে মনে হচ্ছে যে কাউকে শেষ করে ফেলবে এরকম হুমড়ি তুমড়ি করে এসে, প্রথমত হচ্ছে আমার রুমের সবাই তো খুব ভীত সন্ত্রস্ত, ওদেরকে বের করে দেয়। বের করে আমার একদম সব কিছু, আমার ট্রাঙ্ক কোথায়, আমার সার্টিফিকেট, বই, সবগুলো তারা ঘেটে তারা একদম এক পর্যায়ে সিদ্ধান্ত মানে করে আমাকে ধরে 4-5 জন ধরে নিয়ে আমাকে ওদের ওই যে টর্চার রুম যেটা ছিল, আমি ছিলাম 504 নম্বর রুমের, 4th ইয়ারে আসলে আমি শিফট হই ওখানে। প্রথমে ফার্স্ট ইয়ার, সেকেন্ড, থার্ড ইয়ার পর্যন্ত আমি 110 নম্বর রুমে ছিলাম। তো যেটা হচ্ছে, তো আমি তারা ওই আমার রুম থেকে আমার ট্রাঙ্ক সব কিছু আমার যা আছে সবগুলো এলোমেলো করে দিয়ে, এগুলো সহকারে মানে এরকম যে ওরা টার্গেটেড করে আমাকে গিয়েছে। তো আমাকে একদম ধরে ওদের 306 নম্বর একটা রুম আছে, যেটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম কয়েকটি টর্চার রুমের একটা সেক্রেটারি গ্রুপের, তো ওই রুমে নিয়ে যাওয়ার পরে শুরুতেই হচ্ছে আমাকে একদম আমার ইয়ারমেট অথবা আমার জুনিয়র মানে সিনিয়র কেউ ছিল, মানে অধিকাংশ সব ছিল জুনিয়র। তো হচ্ছে ওরা শুরুতে ওই রুমে নিয়ে, কত নম্বর রুম এটা? 306 নম্বর রুম, শেখ মুজিবুর রহমান হল। তো ওই রুমে নেওয়ার পরে তারা শুরুতে হচ্ছে আমাকে
এই এই তুই তোকে আজকে শেষ করে ফেলবো, শিবিরের কে কে আছে, তুই ফেসবুকে ইসলাম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তুই স্ট্যাটাস দিস, তোর এত বড় তোর সাহস কোথা থেকে আসে? তো আমি তো ঘাবড়ে যাই স্বাভাবিক। তারপরে আমাকে এই মানে শুরুতে থাপ্পড় দেওয়া শুরু করে। প্রথম হচ্ছে আলামিন আমাকে জেরা করা শুরু করে, মানে আমি শিবির করি, শিবিরে কে কে আছে, বিশ্ববিদ্যালয়ের কে কে দায়িত্বশীল, এদের তালিকা দিয়ে তোরা আজকে তারা মেরে ফেলবো, তুই এত বড় দুঃসাহস হয় কে থেকে তুই বেশি ফড়র করস, ইসলাম নিয়ে বেশি কথা বলস না, তোর মানে হিজাব নিয়ে তোরা এত মাথা ব্যথা কেন, এরকম আর কি। তো এর পরে শুরুতে থাপ্পড় দিতে থাকে। এক পর্যায়ে তারা মানে তাদের যে জুনিয়র, আলামিনের জুনিয়র যারা ছিল তারা বলে, ভাই আপনি একটু সরেন, আমরা তার সাথে আমাদের অনেক কাজ আছে, এটা বলে শুরুতে তারা আমার চোখ বেঁধে ফেলে, আমার হাত বেঁধে ফেলে, আমার পাও বেঁধে ফেলে, মানে সে আয়নাগর একদম আয়নাগর স্টাইলে। তখন তো আসলে আমি আল্লাহ আল্লাহ করছি, মানে এই মুহূর্তে আমার জীবনে মানে আমার শরীর কাঁপছে আর চিৎকার করছি যে শুরুতে আপনাকে বলি যে মা 10 মাস বয়সে মাকে দেখি নাই, তারপরে যে কষ্টের একটা জীবন ছিল সেই গল্প আর আজকে এখানে না বলি। এই যে জীবনের না পাওয়া বা আমি যখন আমার এরকম হতো যে আমি যখন ক্লাস 4-5 পড়ে হোস্টেলে থাকি, আমি ঈদে বাড়ি যেতে পারতাম না, বাড়ি গেলেও ওই মায়ের যে সিচুয়েশন পছন্দ ভালো লাগতো না, অনেক কষ্ট থাকতো। এমনও হয়েছে যে হোস্টেলে ঈদ উদযাপন করছি আর চোখে কান্না করতাম, এই যে দুঃখের একটা জীবন। তো সেই জায়গা থেকে যেখানে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে স্বপ্নের জায়গা থেকে যাব, শেষ পজিশনে এরকম, মানে আমি তখন মনে হচ্ছে আমি আর নিজের মাঝে নাই, আমার শরীর কাঁপতে শুরু করে। ওরা আমাকে ধরে শুরুতে বেঁধে ফেলে, হাত পা বেঁধে শুরুতে কোনো কথা নাই, আমার কাছে তারা বিশ্ববিদ্যালয়ের লিস্ট চায়, আমাকে আজকে তুই শেষ, আজকে তোর তো মানে বিষয়টা হচ্ছে এই দিক দিয়ে হয়তো ফেসবুকে ছবি টবি উঠানো তারা শুরু করছে, বিভিন্ন রকম করা, আমাকে মনে হচ্ছে একটা মানে আমাকে নিয়ে আনন্দ করবে, আমাকে নিয়ে মেরে আমাকে অত্যাচার করে তারা একটা আনন্দের পরিবেশ, মানে আপনাকে নির্যাতনটা তারা উদযাপন করবে বিষয় এরকম। গালিগালাজ তো আছে, মানে মুখ দিয়ে তাদের যে ভাষা, এটা আসলে এই আপনার অনুষ্ঠানের সামনে আমি এটা বলা সম্ভব না যে কি সুন্দর মানে সুন্দর বলবো, মানে ভয়ঙ্কর বলবো, জঘন্য ভাষায় গালিগালাজ। তারপরে শুরু করলো ওই অবস্থাতে আমি মনে হচ্ছে আমার হয়তো আজকে জীবনের শেষ মুহূর্ত হতে যাচ্ছে। তারপরে ওরা বেঁধে ইচ্ছে মতো মানে রড, হকি স্টিক, স্টাম্প, তারপরে হচ্ছে আরও কি যেন ছিল, এগুলোতে আমাকে নির্মমভাবে মারতে থাকে। তো আমার এক পর্যায়ে যখন আমি চিৎকার করছিলাম রাতে, তখন 11:30 বাজে, নেওয়ার পরে প্রথম থাপ্পড় ছোঁয়া দিয়ে আমাকে বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে, পাও বেঁধে ফেলে, একদম চোখ এমনভাবে বাঁধে। তো বাঁধার পরে আমাকে যখন মারতে থাকে, আমি যখন ওই সময় আমার শুরুতে মুখ ব্লক করে নাই, যখন আমি আত্মচিৎকার করছিলাম যে তাদের মারের কারণে, তখন তারা আমার মুখে এই মানে কস্টেপ আর হচ্ছে কি যেন গামছা, যেটা বলি গামছা ঢুকিয়ে, এইটা গামছাটা ভিতরে ঢুকিয়ে এটা আবার ভিতরে মুখটা ব্লক করে ফেলে, চোখ তো বন্ধ হয়ে আছে, এবার আমার আর কোনো আওয়াজ নেই। এরকম করে আমাকে এমন পরিমাণ মারতেছে যে আমি শুধু আমার শরীরের মধ্যে মানে কি বলবো পাথরের মতো, মানে আমি শুধু ফিল করছি এবার মারতেছে যে যার মতো করে, কে কোথায় মারতেছে কোনো স্টেশন নাই। এরকম প্রায় 1 ঘন্টা চলতে থাকে। 1 ঘন্টা চলতে থাকার পরে এক পর্যায়ে আমি বেহুশ হয়ে যাই, আমার আর থাকে না। মারতে থাকে, মারতে আমার নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত লালা, মানে এক পর্যায়ে আমি বেহুশ হয়ে যাই, আবার মারে, আবার বেহুশ হয়ে যাই, আবার মারে। তো এভাবে মারতে থাকে। মারার এক পর্যায়ে যখন রাত্রে 11:30 বাজে, আধা ঘন্টা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা মারার পরে এবার হচ্ছে কি যে আমি তো আল্লাহ করছিলাম যে আমি হয়তো যে কোনো মুহূর্তে মারা যাব। তো এরকম হয়েছে যে মেরে কিছুক্ষণ মানে তারা সিগারেট খায়, কিছুক্ষণ তারা একটু মানে এটাকে উল্লাস করছে। এদিকে তো আমার জাস্ট মানে যখন একটু হুঁশ আসে আমি শুধু আল্লাহ করছি, এরকম একটা সিচুয়েশন। তো মারতে যখন 11:30 বাজে কিছুক্ষণ ক্ষমা দিত, এরপরে আমার যেটা হয়েছে যে পুরো শরীরে আপনি যদি এখনও দেখেন, এগুলো আমি এখনও বয়ে বেড়াচ্ছি, তো পুরো শরীরে তারা সিগারেটের শেক দিয়েছে আমার শরীরে। মানে ওই যে এনজয় করতো, কেউ সিগারেট খেত, কেউ মারতো, মেরে সিগারেটের শিক মানে সিগারেটের যে আগুনের অংশটা থাকে এটা দিয়ে আমার শরীরে শেক দিয়েছে। তারপর হচ্ছে এরকম আমি তখন একটু জাস্ট শুনছিলাম, এই যে মারার এক পর্যায়ে এরকম হয়েছে যে আমি আর আমার শরীরে কোনো অনুভূতি নেই, মানে আমার যে কোথায় বাড়ি পড়ে যে একটা আঘাত পাওয়া, আমি আর আমার শরীরে বোধ শক্তি আমার নাই। তো এক পর্যায়ে তারা সিদ্ধান্ত হাত পাগুলো ভেঙে দেব,
ওরে জীবনে তো শেষ করবো, আর আগে মারার আগে হাত পাগুলো ভেঙে দেবো। তো ওইরকম করে তারা সিদ্ধান্ত নিয়ে প্রথমত হচ্ছে আমার এখন আমি আপনাকে দেখাতে পারবো, আমার একটা রড দিয়ে আমার এখানে প্রথম দেয়, মানে প্রথম হচ্ছে পাও ভাঙবে, ওই উদ্দেশ্যে রড একদম এখানে ঢুকাই দেয়। এইখানে রড ঢুকাই দেওয়ার পরে আমার এটা একদম ইয়া হয়ে যায়, যেটা হলে রড দিয়ে যখন ইয়া দিয়েছে, তো এখান থেকে অনেক রক্ত তাদের মানে একদম যেভাবে হয় হঠাৎ করে ইয়ে দিলে যে এটা গর্ত হয়ে যায়, আবার রক্ত বের হওয়া শুরু করে। রক্ত যখন অনেক বেশি রক্তাক্ত শুরু হয়ে গেছে, তখন তারা একটুর জন্য তারা একটু ইয়া দেয় আর কি, মানে কিছু বিরতি রাখে। এর পরে তারা আমার হাত ভেঙে ফেলার জন্য এখানে স্টাম্প দিয়ে হাত ভাঙার জন্য চেষ্টা করার পরে হয়তো কোনো একজন তার দয়া হয়েছে যে না তা হাতটা ভেঙেস না, এর মধ্যে কি মারতে থাকে, মারতে 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 এর ভিতরে তারা শুধু আমার কাছে লিস্ট চায়, আমি মানে বিভিন্ন রকম তাদের চাওয়া, বিভিন্ন রকম যারা ইচ্ছা মতো মারতে মারতে রাতের এরকম ঘন্টা এক ঘন্টা, যেটা আমরা আবরারের ইতিহাস শুনেছি। তো কষ্ট দেখা হচ্ছে আবরার মরে গিয়ে বেঁচে গেছে, আর আমরা হচ্ছে বেঁচে মরে আছি, এরকম একটা সিচুয়েশন। কায়েস, আপনার দুঃখের কথা আমরা শুনছি, এই যন্ত্রণা আসলে সহ্য করার মতো না। আমরা একটু মুকুল আহমেদ, আপনার কাছে, যে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, আপনার নিজের স্বপ্ন, আপনার মা বাবার যে চাওয়া সেটা পূরণ করার জন্য আপনি কাদের দ্বারা কিভাবে ভিকটিম হলেন? আসসালামু আলাইকুম, কৃতজ্ঞতা জানাচ্ছি এনটিভি প্রোগ্রামকে, আয়নাগরের বন্দিশালাকে, আমাকে আপনার এই একটা মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আপনার সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই 2023 সালের অক্টোবর মাসের 12 তারিখের ঘটনা, সেটা যদি আমি একটু বলি। সেই ইতিহাস, বাবা মার ছোট সন্তান আমি, এবং আমার বাবা একজন দরিদ্র কাঠমিস্ত্রি, আমার ছোট বোন একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত আছেন। বাবার স্বপ্ন ছিল, মায়ের স্বপ্ন ছিল, বড় একদিন অনেক বড় হব, বাবা মার খেদমত করব, দেশ ও জাতির কল্যাণে কাজ করব। কিন্তু সেই সুবাদই বাবার যে একটা অনুপ্রেরণা, বাবার যে একটা প্রত্যাশা ছিল, বাবার যে একটা মানে আমার প্রতি বাবার যে একটা আশা ছিল যে একটা সময় ভালো কিছু করব, বাবার সম্মানটা বাড়বে, দেশ মানুষের কল্যাণে কাজ করব, সেই সুবাদে আসলে আব্বা খুব মানে এই জিনিসটা সবসময় প্রত্যাশা করতেন। কিন্তু সেই জিনিসটা পূরণের জন্য যে আর্থিক একটা সাপোর্ট লাগে, কিন্তু সেটা আমার বাবার ছিল না অ্যাকচুয়ালি। কিন্তু আমার বাবা সবসময় চাইতো যে আমার ছেলেটা একদিন ভালো কিছু করবে, মানুষের কল্যাণে কাজ করবে, অনেক বড় হবে বাবা, আমার বাবা একজন ভালো মানুষের মতো মানুষ হবে অ্যাকচুয়ালি। কিন্তু সে সুবাদে আমার জীবনে আসলে একটা যে নির্মমতা আসে, সেই নির্মমতার ঘটনা যদি আমি অ্যাকচুয়ালি বলি, আসলে কি বলবো আপনাদের মাঝে, তবু আসলে সে কলেজ লাইফ যখন আমি থাকি, আমি আমার প্রায় দীর্ঘ 8 কিলোমিটার দূরে আমি কলেজ লাইফে আমি হেঁটে তখন কলেজে যাইতাম। দীর্ঘ 8 কিলোমিটার হবে আমার বাসা থেকে কলেজে আসা যাওয়া করতাম। এখান থেকে পড়াশোনা করে খুবই অনেকটা স্ট্রাগল করে অ্যাকচুয়ালি নিজের বাবার অনুপ্রেরণা, মায়ের অনুপ্রেরণা এবং বাবার ইচ্ছা পূরণের জন্য অনেক কষ্ট করে আপনার ইন্টারমিডিয়েট পাস করি। ইন্টারমিডিয়েট পাস হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। তখন ভাবছিলাম যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, বাবা মার স্বপ্নটা হয়তো বা পূরণ হবে। তো আব্বা আম্মা চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়ি একজন ভালো মানুষ হব, ভালো ছাত্র হব, মানুষের কল্যাণে কাজ করতে পারবো। 23 সালে কি হলো আপনার সাথে অক্টোবরে? জি, 23 সালের অক্টোবর মাসের আপনার 12 তারিখ আপনারা একটু জানেন আমার আর্থিক অবস্থা একটু বলেছিলাম যে শিশুপদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি আমার একটা ছোট বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার পড়াশোনার খরচ যোগানোতে সেই পরিপ্রেক্ষিতে আমিও বরিশাল বিশ্ববিদ্যালয়ে টিউশনি করি। সেই 12 তারিখের সন্ধ্যার দিকে যখন আমি রূপাতলী বাস স্ট্যান্ড থেকে বিশ্ববিদ্যালয়ের হলের যখন আমি রওনা করেছিলাম, কিছু স্টুডেন্ট আমাদের পাশেই উঠছিল বাসে। তো আমার জুনিয়র, ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা কোথায় যাচ্ছ? ওরা বললো যে ভাই আপনারা তো আমাদেরকে ডাকছেন ক্যাম্পাসে, বঙ্গবন্ধু হলে তো ডাকছেন, সে বঙ্গবন্ধু হলে যাচ্ছে। তখন আমার একটা খটকা লাগলো যে কিছুদিন আগেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনেক র্যাগিংয়ের মতো নেককারজনক ঘটনা ঘটে থাকে অ্যাকচুয়ালি। আসলে র্যাগিং নামের যে ভয়াবহতা, মৃত্যুর মরণফাত, এগুলোকে আমি খুব মনে প্রাণে ঘৃণা করি। সে সুবাদে আমার একটা মনে হয় যে ডাকছে মানে এটা অবশ্যই র্যাগিংয়ের নিয়ে ডাকা। আমিও তো একদম 10ম ব্যাচের স্টুডেন্ট, আমি তো জানি না, কিন্তু আমাদের নামে ডাকাই। তারপরে আমি ওদেরকে ভাড়াটা দিয়ে আমি আমাদের হলে ফিরি। হলে ফেরার পর সেই আনুমানিক 8টা হবে, তখন
নামাজের জন্য আমি প্রস্তুত হয়ে কিছু নামাজের নামাজের বিছনাটা প্রস্তুত করে আমি আমাদের একটা গ্রুপ, আমাদের একটা নিজস্ব একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে আমি একটা ছোট্ট একটা বার্তা দিই র্যাগিংয়ের বিরুদ্ধে, যে কেউ যদি র্যাগিং দিতে চায় বা র্যাগিং করে কারো প্রতিবাদে, সেটা একজন র্যাগিং করবে কিন্তু পুরোটা নাম হবে আমাদের পুরো বেচের। এটা কিসের জন্য অ্যাকচুয়ালি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে? এটা কিভাবে আসলে, এটা কি আসলে আদৌ মানবিক? এটা আসলে কি ঠিক? সে একটা মেসেজ করি, ছোট্ট একটা বার্তার মেসেজটা করার তৎক্ষণাৎ 1 থেকে 1.5 মিনিট হবে আমার মোবাইলে ফোন বাজতেছে, তখন আমি জায়নামাজের বিছনাটা অলরেডি নামাজ পড়বো, এসার নামাজটা পড়বো, সেই নামাজের তখন বারবার ফোন আসছে। আমি ভাবছিলাম যে নামাজটা পড়েই ফোনটা ধরবো, কিন্তু এত পরিমাণ ফোন আসছিল, মনে হয় যে খুব ইমার্জেন্সি মনে করে আমি ফোনটা ধরি। এই ফোনটা ধরি, মঞ্জু নাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনের ইংরেজি বিভাগের, আমারই বিভাগের ইংরেজি বিভাগের তৎকালীন কুখ্যাত ছাত্রলীগের নেতা মঞ্জু, তাহমিদ মঞ্জু। সে আমাকে ফোন দিয়ে বলছে যে তুই কই? আমি বললাম যে ভাই আমি তো টিউশনি থেকে বাসায় আসছি ভাই, আমি রুমে আসছি, এখন আমি তো ভাই নামাজ পড়বো। বলছে তারপরে আমি আসি? বলেন না, তুই এখনই আসতে হবে। কোথায় আসতে হবে? শেরে বাংলা হলে আসতে হবে। আমি বললাম যে ভাই একটু পরে আসি, অনেক অনুনয় করলাম, কিন্তু পরে হলে গেলেন, শেরে বাংলা হলে গেলেন? না, আমি উনি অনুনয় করার পর উনি আমার অনুনয় আমার শুনেন নাই। তো বললাম যে শেরে বাংলা হলে যাওয়ার জন্য আমি 5তলা 5020 নম্বর রুম থেকে যখন আমি শেরে বাংলা হলে যাওয়ার উদ্দেশ্যে যখন 4 তলায় আমি যাই, তখন উনি শেরে বাংলা হল থেকে নিজেই অলরেডি আমার রুমে চলে আসার জন্য মনস্থির রওনা দিয়েছেন। তারপর 4 তলায় ওনার সাথে আমার সাক্ষাৎ করে উনি আমাকে ওনার 4019 নম্বর কক্ষে তাহমিদ মঞ্জু এবং শিহাবুদ্দিন পাটোয়ারি, সে আমাকে 4000 রুমে নিয়ে যায়, 4019 নম্বর রুমে নিয়ে যায়। তো একটা স্বাভাবিক, যেহেতু উনি আমার সিনিয়র, ওনাকে সম্মানের সুবাদে, আমি জানি যেহেতু আমার একই ডিপার্টমেন্টের ভাই, সেই সুবাদে সে আমাকে ডাকবে, আমি এটা যেতেই পারি, তার প্রতি আমার এতটুকু আশ্বস্ত বিশ্বাস ছিল। আমি যাওয়ার পরে আমি যখন রুমে যাই তখন অনেকে ছিল, তখন উনি আমাকে রুমে নিয়ে বিভিন্ন ওনার রাজনীতিক আলাপ করা শুরু করলেন এবং বলতেছেন যে এক প্রকার যে তোর জন্য আমি আমার 11-20 আমার যে জুনিয়র ওদেরকে গোছাইতে পারতেছি না। অনেক গোছানো মানে বলতে যে ওদের রাজনীতিক স্টুডেন্টদের যারা নতুন বিশ্ববিদ্যালয়ে আসছে ওদেরকে তাদের রাজনৈতিক দলে নেওয়ার জন্য বলতেছে যে আমাদের নিয়ে আসতে পারতেছি। এই আলাপগুলি হলো, তারপরে কি হলো? আলাপ এরপরে পরে যে আনুমানিক উনি আমাকে সে গল্প শোনাচ্ছেনই, রাজনৈতিক আলাপ শোনাচ্ছেন, দীর্ঘ প্রায় 8টা কিংবা 9টা বাজবে। তখন উনি কি করলেন যে আমাদের রুমে যারা আছেন তাদেরকে অলরেডি উনি সবাইকে বের করে দিয়ে দিলেন। বের করে দিয়ে মঞ্জু এবং শিয়াব তখন আমাদের রুমে ছিল, বের করে দিয়ে উনি অলরেডি তালা বের করে দিয়ে দিলেন। ওনার যে একটা চেহারা, একটা ভয়ঙ্কর রূপ, তো রুমটা তালা দেওয়ার পরে তো উনি অলরেডি মঞ্জু এবং শিয়াব আমাকে বিভিন্নভাবে গালাগালি করতেছে, অনেক কিছু বলতেছে, তোর জন্য আমি গোছাইতে পারতেছি না। পড়ার পর একটা পর্যায়ে অনেক কিছু বলার পর বলছে তুই মোবাইলে মেসেজ করছস। এই মেসেজটা অলরেডি উনি আমার কাছ থেকে তৎক্ষণাৎ উনি আমার মোবাইলটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পরে উনি আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু, ফেসবুক সব কিছু উনি ঘাটলেন, দেখলেন যে ওনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো মেসেজ কিংবা পোস্ট করছি কিনা। কিন্তু একটা পর্যায়ে ঘাটার পরে দেখে ওনাদের বিরুদ্ধে আমি কোনো ধরনের মেসেজ পোস্ট করি নাই। তারপর কি করলেন, বললাম যে তারপরে কি করলেন যে উনি আমার চেক করতেছে মঞ্জু, তখন শিয়াব কী করলেন যে আমাদের যে তখন ওইটা ছিল একবার আয়নাঘরের মতো, একবার টর্চার সেল রুম ছিল, 4019 নম্বর রুম, এখানে কেউ থাকতো না। তখন সবগুলো বেড একসাথে ছিল, ওই বেডের নিচ থেকে রামদা, হটিস্টিক, তারপরে হলো ভাঙা হাতলের, চেয়ারের ভাঙা হাতল, বিভিন্ন সরঞ্জাম বের করলো। তখন আমি দেখি অলরেডি তখন আমি একটু ভয় পেয়ে যাই অ্যাকচুয়ালি, যে ওরা বের করলো। তো এক পর্যায়ে ওরা একবার হাসা তামাশা করতেছে, দুইজনেই বিড়ি সিগারেটে ধরানোর পরে অলরেডি আমি একটু তখন খুব ভয় পেয়ে যাই অ্যাকচুয়ালি, যেগুলো ভয় পড়ছে আমার একটু ভয় লাগতেছে যে ওরা আমাকে মেরে ফেলবে কিনা। তখন এই ভয়ে অ্যাকচুয়ালি আমি কান্না করে ওনারা অলরেডি আমি পায়ে পড়ে যাই, ওনারা মারার আগেই অলরেডি পায়ে যে ভাই আমার জীবন ভিক্ষা দেন ভাই, আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব ভাই, আমাকে অলরেডি মারবেন না, আমার মোবাইলটা একটু দিয়ে দেন, আমি মোবাইলটার মেসেজ যে একটু করছি আমি একটু ডিলিট করে দিব। কিন্তু ওরা নিষ্ঠুরিত, ওরা আমার কথা আর শুনে না অ্যাকচুয়ালি। ওরা অলরেডি বলছে যে তুই যা মেসেজ করছো তার তো অলরেডি ভাইরাল হয়ে গেছে, কিন্তু তোর কোন বাবা আসবে তাকে বল, তোর বাবা এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু এগুলা বলার পরে আমি যখন পায়ে পড়ি, তো অকথ্য ভাষায় তারা বিভিন্ন এত গালাগালি করার পরে আমাকে অলরেডি এখানে আপনি জানেন আমার মঞ্জু এবং শিয়াব এক পাশে, আমাকে যখন আমি পায়ে পড়া থাকি, পায়ের অবস্থায় মঞ্জু লাথি দিয়ে শিয়াবের কাছে নেই, শিয়াব লাথি দিয়ে মঞ্জুর কাছে নেই, আমার উপর দিয়ে লাথি দেয়, নিচ দিয়ে পায়ে লাথি দিয়ে, উপর দিয়ে হটস্টিক দিয়ে বাড়ি দেয়, পা থেকে মাথা পর্যন্ত আমার এত বাড়েনি, প্রায় দীর্ঘ
1-2 ঘন্টা ওনারা আমার বাইরেতেই থাকে। একটা পর্যায়ে আমি যখন রাত আনুমানিক 8টা বাজে তখন ওরা কি করছিল, আমাকে মারার পরে ওরা অলরেডি যে হটস্টিক ছিল, ভাঙা হাতল ছিল, তো হাতল দিয়ে কী করে ওনারা অলরেডি আমার সব জায়গায় পায়ে থেকে আমার অলরেডি একজন এভাবে হাত পাটা ধরছে, আরেকজন এই পায়ের তালায় বাইরেছে, আরেকটা পায়ে এভাবে ধরছে, আর একটা পায়ে ওরা আমাকে মারতেছে। একটা পর্যায়ে কী করছে, দুইটা হাতই আমাকে হাতল দিয়ে এমন ভারী দিছিল যে এই হাতটা আমার এইভাবে ভাঙা একবারে এইভাবে হয়ে গেল, এত ভারী দিল। দুইটা হাড়ি অলরেডি আমার ভেঙে গেছে। আমি তখন আবিষ্কার করতে পারছি আমার অলরেডি হাতটা ভেঙে গেছে। আমি খুব চিৎকার করি তখন আমি বলি, আমাকে জীবন ভিক্ষা দেন ভাই, আমি চলে যাবো, আর পারবেন না ভাই। নিষ্ঠুরতা তখন আমি ভরসা পছন্দ করে দেয়। আমার এই হাতটা অলরেডি যখন লড়লড় করে আমি ভয় পেয়ে যাই। কিন্তু আমি যখন করি তখন ওরা হাতটা কী করলো, তখন আমাকে হাতটা ভাঙার পরে ওরা আমার এই ভাঙা হাতটা আবার মুছার দেখবো, তো হাত তো ভাঙে নেই। তখন আমি মনে করি যে আমার মৃত্যুটা এখনই চলে আসুক। আমি এই পর্যায়ে কালিমা পর্যন্ত পড়তেছিলাম যে আল্লাহ আমি বুঝে আর বাঁচবো না। আমার এই হাত পড়ার পরে ওরা যখন এই মেয়ের হাতটা ভাঙে, হাতটা যখন ওরা আমার আবার ভাঙার পরে আবার 2-3 বার মুচড়া দেওয়ার পরে আমার পা থেকে মাথা পর্যন্ত এত বাইরে তারা আমাকে হটস্টিক দিয়ে পা থেকে আবার একবারে মারে, একজনে বাড়ি দিয়ে হটস্টিক দিয়ে একটা বাড়ি দিয়ে ওইদিকে নেই, আবার ওই দিক থেকে এদিকে আনে। মানে আমার এই পায়া থেকে মাথা বলতে এমন 1 ইঞ্চি জায়গা নাই যেখানে ওদের অটিস্টিকের বাড়ি আমার পরে নাই। আমার মাথাটা এমন হয়ে গেছে। মুকুল আহমেদ, আপনি একটু শান্ত হন। আসলে আপনার এই দুঃখ, এই যন্ত্রণা বহন করার সামর্থ্য আমাদের নেই। আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা একটাই দাবি জানাবো, যারা এই ধরনের পৈশাচিক অত্যাচার এবং নির্যাতনের সাথে জড়িত ছিল তারা যেন আইনের আওতায় আসে এবং বাংলাদেশে ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেন আর কোনো আয়নাঘর নামক যে গেস্ট রুম আছে এবং ব্যক্তিগত রুম আছে সেই রুমের যেন আর জন্ম না হয়। মুকুল এবং কায়েস, আমরা আপনাদের যন্ত্রণার কথা শুনলাম। আজকে আমাদের এখানেই শেষ করতে হবে। আমাদের সাথে দর্শক যোগ দেওয়ার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর শিব্বির আহমেদ, যিনি তার সোচ্চার সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসের যে অন্ধকার জগৎ, সেই অন্ধকার জগতের গল্প তুলেছেন। কিন্তু আমরা তার সাথে যুক্ত হতে পারিনি আমাদের কারিগরি ত্রুটির কারণে। আমরা পরবর্তীতে হয়তো ডক্টর শিব্বির আহমেদ আপনার সাথে যুক্ত হবেও। দর্শক, আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আমরা অন্য কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।